আচ্ছা, তো আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা ফাইল হ্যান্ডলিং। তোমাদের ডেটা ফাইল হ্যান্ডলিং আছে সিলেবাসে দেখলাম। আমি আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী করাচ্ছি, ঠিক আছে? স্কুলের সিলেবাস অনুযায়ী করাচ্ছি, কারণ আমি যদি পুরো পাইথনটা শেষ করতে যাই তাহলে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করা হবে না পরীক্ষার আগে। আর তোমাদের পরীক্ষা দেখলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তাই জন্য আমি পাইথন কিছুটা করাবো, তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করাবো, তারপরে আবার পাইথনে শিফট করবো, যেমন তোমাদের সিলেবাস আছে। ডেটা ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং এর পরে করাবো। তোমাদের সিলেবাসে যা লিস্ট দেখলাম, আগে এক্সেপশন হ্যান্ডলিং আছে, তারপরে ডিবিএমএস আছে, তারপরে ডেটা ফাইল হ্যান্ডলিং আছে। আগে এক্সেপশন হ্যান্ডলিংটা পরে। এক্সেপশন হ্যান্ডলিং তোমাদের বইতে নেই। যেখানে খুশি বসো, এই ঘরের মধ্যে যেখানে খুশি বসো, ঘর থেকে না বেরোলেই হলো। তো ডেটা ফাইল হ্যান্ডলিং, ডেটা ফাইল হ্যান্ডলিং এ বিষয়টা কি? আচ্ছা, এই ডেটা ফাইল হ্যান্ডলিং এর মধ্যে ফাইল হ্যান্ডলিং চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, বিশাল বড় চ্যাপ্টার একটা। তোমাদের টেক্সট ফাইল আছে, টেক্সট ফাইল হ্যান্ডেল করা আছে। নেক্সট বাইনারি ফাইল হ্যান্ডেল করা আছে, আর সিএসভি ফাইল হ্যান্ডেল করা আছে। কোনটা কি সেটা বলবো। আজকের ক্লাসটা মেইনলি করাবো হচ্ছে টেক্সট ফাইল নিয়ে। টেক্সট ফাইল হ্যান্ডেল করা, টেক্সট ফাইল ওপেন করব কিভাবে, ক্লোজ করব কিভাবে, রিড করব কিভাবে, রাইট করব কিভাবে। আজকে টেক্সট ফাইলটা পুরোপুরি শেষ হবে না, টেক্সট ফাইলটা পরের দিন কন্টিনিউ হবে। পরের দিন টেক্সট ফাইলের যতটা বাকি থাকবে সেটা হবে, প্লাস বাইনারি ফাইলস হবে। তারপরের ক্লাসে সিএসভি ফাইল হবে। তোমার এটা করাতে ম্যাম 3টে ক্লাস লাগবে। তো ডেটা ফাইল হ্যান্ডলিং, একটা ফাইল বলতে কি বুঝো তোমরা? তো এই ফাইল অনেক রকমের। হ্যাঁ, টেক্সট ফাইল মানে নোটপ্যাড, নোটপ্যাড। টেক্সট ফাইল মানে যে কোনো টেক্সট ফাইল নয়। টেক্সট ফাইল মানে হচ্ছে নোটপ্যাডের ফাইলটা। ওয়ার্ডের ফাইলটাকে টেক্সট ফাইল বলে না, ওটা ডক ফাইল, ডট ডিওসি। নোটপ্যাডের ফাইল যখন সেভ করবে এক্সটেনশন দেখবে ডট টিএক্সটি। সো নোটপ্যাড ফাইল ইজ আ টেক্সট ফাইল, ঠিক আছে? আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস একই একই নোটপ্যাড প্লাস প্লাস এর অনেকগুলো ইনডেন্টেশন গুলো হয়, অনেক কিছু আছে নোটপ্যাড প্লাস প্লাস, কিন্তু বেসিক্যালি অলমোস্ট এক। তো টেক্সট ফাইল, এই ফাইল যে তুমি ডাবল ক্লিক করছো মাউস দিয়ে, ওপেন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফাইল, ওপেন হচ্ছে, সেটার মধ্যে কিছু তুমি টাইপ করছো, সেটা সেভ করে রেখে দিচ্ছ, ঠিক? এই জিনিসগুলো, এই যে ফাইল ওপেন করা, তার মধ্যে তুমি অনেক সময় এমনও করতে পারো যে একটা ফাইল ওপেন করলে কিন্তু কিছু রাইট করলে না, জাস্ট পড়ে আবার ক্লোজ করে দিলে। তো এই যে ফাইল ওপেন করছি, রাইট করছি, রিড করছি, ক্লোজ করে দিচ্ছি, এগুলো পাইথনের কোড দিয়ে কিভাবে করব? সবই করে দেবে। হ্যাঁ, এবার পাইথন দিয়ে এগুলো আমরা কিভাবে করবো, আর টেক্সট ফাইল তৈরি করব কিভাবে পাইথনের কোড দিয়ে। এতদিন আমরা যা প্রোগ্রামিং করেছি বা পাইথনে যা যা করেছি সব কিছু কিন্তু রান টাইমে হচ্ছে বা র্যামে হচ্ছে। আমি প্রোগ্রামটা রান করাচ্ছি, সেটার একটা আউটপুট পাচ্ছি, প্রোগ্রামটা বন্ধ করছি, আউটপুট শেষ, ঠিক? কোথাও কিছু সেভ হচ্ছে না, আমার রেজাল্ট কোথাও কিছু সেভ হচ্ছে না। এবারে যেটা আমরা করব ফাইল হ্যান্ডলিংয়ে, সেটা আমার স্টোরেজে সেভ হবে। মানে একটা ফাইল যখন তৈরি করছি সেটা আমার ড্রাইভে গিয়ে সেভ হবে। পাইথন দিয়ে আমি এবার ফাইল পার্মানেন্ট স্টোর করব, ঠিক আছে? ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট আউটপুটটা সেভ হচ্ছে না পাইথনে, এখানে ফাইলটা
এখানে তো আমার আউটপুটটাই হচ্ছে ফাইল। তো ফাইল হ্যান্ডলিং কি? File handling is that mechanism by which we can read data of disk files in Python. ডিস্কে আমাদের যেই ফাইল আছে, সি ড্রাইভ না, যে কোনো ড্রাইভ, ঠিক আছে, ডিস্কে আমাদের যেই ফাইলগুলো আছে সেইগুলো আমরা কিভাবে রিড করব, রাইট করব বা ডিলিট করব, যা খুশি করতে পারি ওই ফাইলটা দিয়ে। আর এই যেটা সেকেন্ড পয়েন্টটায় বলা আছে, আমি যেটা বলছিলাম তখন, আমরা এতদিন প্রোগ্রামে যা করেছি তা আমরা একটা ইনপুট আমরা কিবোর্ড থেকে দিচ্ছি, সেটার আউটপুটটা আমাদের মনিটরে আসছে, এইটুকুই করেছি আমরা, কিছু পার্মানেন্টলি স্টোর করিনি। এবার সেটা আমরা পার্মানেন্টলি ডিস্কে স্টোর করব। ডেটা ফাইলস দু ধরনের, টেক্সট ফাইল আর বাইনারি ফাইল। টেক্সট ফাইল কি টেক্সট ফাইল কিভাবে স্টোর হয়? টেক্সট ফাইল মেমোরিতে স্টোর হয় অ্যাসকি কোড বা ইউনিকোড দিয়ে, ঠিক আছে। অ্যাসকি কোড জানো কি? অ্যাসকি কোড জানো না কি? অ্যাসকি কোড হচ্ছে আমাদের কম্পিউটার তো এবিসিডি বোঝে না, মেমোরি তো এবিসিডি বোঝে না। অ্যাসকি কোড হচ্ছে এমন একটা কোড যেটা প্রত্যেকটা কি এর জন্য আছে, ঠিক আছে। অ্যাসকি কোড সব স্পেসের জন্য, এন্টারের জন্য, শিফটের জন্য, এসকেপের জন্য, প্রত্যেকটা কি এর জন্য একটা করে অ্যাসকি কোড আছে, যেটা কম্পিউটার জানে। এবার অ্যাসকি কোডটা আমরা ডেসিমাল ফর্মে জানি, কম্পিউটার বাইনারি ফর্মে জানে। অ্যাসকি কোড এ থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড 65 থেকে শুরু হয়, 97 অবধি কি করে যাবে? 65 থেকে 91, 26 ক্যারেক্টার্স, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, 65 থেকে 91, আর স্মল এ থেকে স্মল জেড হচ্ছে 97 থেকে শুরু, ও তো দেখো 26 ক্যারেক্টার্স। ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড হচ্ছে 65 to 91, স্মল এ টু স্মল জেড হচ্ছে 97 থেকে 26 ক্যারেক্টার্স গুণানো 123 না 124, হ্যাঁ 123। কেন বেরোবে না? আচ্ছা, আর একটা হচ্ছে ইউনিকোড, যেটা আমাদের এক্ষুনি জানার দরকার নেই। ইউনিকোড অ্যাসকি কোডের মতোই আর একটা ফরম্যাট, হ্যাঁ, যেটা আমাদের এক্ষুনি লাগে না কাজে, এখন আর লাগে না খুব একটা কাজে। তো অ্যাসকি কোডের আরো আছে, যে এই 97-এ, এই 91-এ গিয়ে শেষ হয়ে গেল, এবার 92 থেকে 96 অব্দি কিছু স্পেশাল ক্যারেক্টার্স আছে, সেরকমই 0, 1, 2, 3, 4 এর একটা অ্যাসকি কোড আছে। তো প্রত্যেকটা কি এর একটা করে অ্যাসকি কোড আছে। টেক্সট ফাইলে এইভাবে স্টোর হয়, ঠিক আছে, ঠিক আছে। যেমন একটা আমি টেক্সট লিখলাম কম্পিউটার, এইটা 8 বিট নেবে, এই 8 বাইট নেবে। 8 বাইট কেন নেবে? বিকজ দিস ইজ এ স্ট্রিং ভ্যালু। আবার আমি যখন এইটা স্টোর করব, একটা ফ্লোট ভ্যালু স্টোর করব, তখন সেটা 10 বাইট নেবে, ঠিক আছে। এবারে এই টেক্সট ফাইলে একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, দ্যাট ইজ কল্ড ইওএল। হোয়াট ইজ ইওএল? এন্ড অফ লাইন। তো প্রত্যেকটা লাইন টার্মিনেট হয় এই ইওএল দিয়ে। মানে আমি যখন এন্টার প্রেস করছি, এন্টারটা হচ্ছে ইওএল, মানে এন্ড অফ লাইন, নেক্সট লাইনে চলে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে টেক্সট ফাইলের একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। প্রত্যেকটা টেক্সট ফাইলে এটা থাকে। ইওএল এর কোডটা কি? \n বা \r বা দুটোর কম্বিনেশন, কোথায় কোনটা ইউজ হয় সেটা আসবে। আর একটা হচ্ছে বাইনারি ফাইল, in a format that the memory understands.
0110 ফরম্যাটে, ঠিক আছে, দ্যাট ইজ আ বাইনারি ফাইল। এবার পাইথনে ফাইল হ্যান্ডলিং এর জন্য আমি যখন কোনো কোড বলবো বা কোনো সিনট্যাক্স বলবো, ফাইল ওপেন করছি বা ফাইল ক্লোজ করছি, সেটা কিন্তু একটা পার্টিকুলার টাইপ অফ ফাইলের জন্যই। প্রচুর সিনট্যাক্স আছে, কারণ ডেটা ফাইলের মধ্যে টেক্সট ফাইলের সিনট্যাক্স আলাদা, বাইনারি ফাইলের সিনট্যাক্স আলাদা, সিএসভি ফাইলের সিনট্যাক্স আলাদা, ঠিক আছে। তো স্টার্টিং উইথ টেক্সট ফাইল, কি কি স্টেপস আছে একটা ডেটা হ্যান্ডেল করার জন্য? ফার্স্টে আমাকে একটা ফাইলের মধ্যে কিছু রাইট করার জন্য বা রিড করার জন্য, দ্যাট ইজ দ্য অপারেশন, আমি রিড করছি বা রাইট করছি, সেটা করার জন্য সবার প্রথম কাজ কি, আমাকে ফাইলটা ওপেন করতে হবে। ব্ল্যাঙ্ক ফাইল বলো, তুমি একটা অলরেডি সেভড ফাইলের মধ্যেই কিছু একটা ওভাররাইট করছো বা আর ডেটা অ্যাড করছো, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, খুললাম মানে তোমার সামনে নোটপ্যাড, তুমি একটা কোড লিখলে তোমার সামনে নোটপ্যাডটা খুলে যাবে তা নয়, সেটা বলবো তো। তো স্টেপস গুলো কি, একটা ফাইল আগে মানে বেসিক্যালি আমাকে কোনো ফাইলের ওপর কাজ করতে গেলে আমাকে সেই ফাইলটাকে ওপেন করতে হবে, আর কাজ শেষ হয়ে গেলে ফাইলটা ক্লোজ করতে হবে। যে কোনো ফাইল, আমি টেক্সট ফাইলের কথাই বলছি, নোটপ্যাডের ফাইলের কথাই বলছি, ঠিক আছে। আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে, কাজ করতে হবে, সেটা রিড করি বা রাইট করি, তারপরে আমাকে সেটা ক্লোজ করতে হবে। এই তিনটে ছাড়া আমার ফাইলের আর কোনো কাজ নেই। ফাইল ওপেন করব কিভাবে? আমি ফাইল ওপেন হওয়া মানে নোটপ্যাডে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে না, এই নোটপ্যাডের ফাইলটা মেমোরিতে ওপেন হচ্ছে। আমি আমার চোখের সামনে মনিটরের উপর দেখতে পাচ্ছি না, কিন্তু মেমোরিতে এটা র্যামে চলে এসছে। কিছু স্টোর করে থাকা মানে সেটা আমার হার্ড ডিস্কে স্টোরড আছে, রমে স্টোরড আছে। যখন আমি সেটার উপর কিছু রিড করছি বা রাইট করছি, সেটা আমাকে র্যামে আনতে হবে। ওপেন যখন করছি সেই ফাইলটা আমার র্যামে ওপেন হচ্ছে। এখন রমে ওপেন হচ্ছে। কেন রমে ওপেন হবে? যখন দেখতে পেতেই হবে। এই পৃথিবীতে তো জাপান আছে, জাপান সবসময় দেখতে পাচ্ছ চোখের সামনে, তাহলে আমার এটা মেমোরিতে ওপেন হচ্ছে। এবার আমি এই মেমোরির মধ্যে গিয়ে কাজটা করছি, আমি চোখের সামনে কিবোর্ডে টাইপ করছি না টেক্সটটা, মেমোরিতে ওপেন হয়ে গেছে ফাইলটা। এবার আমি এই ফাইলটার উপর কিছু একটা কাজ করব। এটা ওপেন করার জন্য কি, ফাইল অবজেক্ট মানে যেই অবজেক্টটার মধ্যে আমি ফাইলটা ওপেন করছি বা যেই ভেরিয়েবলটার মধ্যে আমি ফাইলটা ওপেন করছি, ওপেন হচ্ছে ফাংশনটার নাম, আর ফাইলটার কি নাম, যেটাতে নোটপ্যাডে সেভ করে দিয়েছি। সেভ করতেও পারি, নাও করতে পারি। আমি যদি সেভ না করি তাহলে এই নামের একটা নতুন ফাইল তৈরি করবে, যদি মেমোরিতে থাকে তাহলে সেটা ওপেন করবে। ওপেন করে আমি বলতে এডিট করে দেবো, তারপর পরেরটা আমি এডিটে আমি এখনো আসিনি। ও, এটা জাস্ট আমি ওপেন করছি ফাইলটা মেমোরিতে, ঠিক আছে। আমি তিনটে মোড আছে আমার, তিনটে কি কি মোড আছে? রিড, রাইট, অ্যাপেন্ড। রিড কি, আমি জাস্ট ওপেন করে দেখবো, দেখে বন্ধ করে দেবো, সেটা আমি কিছু রাইট করতে পারবো না। রাইট কি, আমি রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। অ্যাপেন্ড কি, অলরেডি ভ্যালু আছে, সেটা আমি কিছু ভ্যালু অ্যাড করব বা ভ্যালুটা এডিট করব, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাপেন্ড। তো দুটো হয়, একটা হচ্ছে জাস্ট ওপেন ফাইল নেম, আর একটা ওপেন ফাইল নেম কমা মোড, কি মোডে আমি খুলছি। হ্যাঁ, কি মোডে আমি খুলছি। এই তিনটে আমরা লিখি না, কি লিখি সেটা বলবো। যখন আমি কোনো মোড লিখি না, দ্য ডিফল্ট মোড ইজ রিড, ঠিক আছে। যদি আমি কোনো মোড না লিখি তাহলে সেটা রিড হিসেবেই ওপেন হবে, কারেক্ট? কোনো অসুবিধে? এবারে ডিটেলসে আসি। আমার পাইথনের প্রোগ্রামের মধ্যে একটা ভেরিয়েবল আছে বা একটা অবজেক্ট আছে যেটার নাম মাই ফাইল, ঠিক আছে। এবারে এর মধ্যে আমি একটা টেক্সট ফাইল ওপেন করছি, ঠিক আছে। আমি এই একটা টেক্সট ফাইল ওপেন করলাম, এই হলো আমার সিনট্যাক্স। স্টোরি নামের একটা টেক্সট ফাইল ওপেন করলাম, ঠিক আছে। কি হচ্ছে তখন,
here disk file story.txt is loaded in the memory and its reference is linked to my file. মানে এটা রেফারেন্স বলতে কি, এটা মেমোরির অ্যাড্রেসটা, রেফারেন্স বলতে মেমোরি অ্যাড্রেসটা গিয়ে মাই ফাইলে ঢুকলো, ঠিক আছে, এটা যেখানে মেমোরিতে স্টোরড আছে। এবারে আমি আমার প্রোগ্রামে এই story.txt-টাকে ওই মেমোরি লোকেশনে গিয়ে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এখানে এই story.txt it is present in the same folder where the python file is stored, ঠিক আছে। যেই ফোল্ডারের মধ্যে আমার এই পাইথন ফাইলটা স্টোরড আছে, মানে পাইথন ফাইল বলতে আমার প্রোগ্রামটা যেই ফোল্ডারের মধ্যে স্টোরড আছে, এই টেক্সট ফাইলটাও সেই প্রোগ্রামেই স্টোরড থাকতে হবে। হ্যাঁ, টেক্সট ফাইলটা সেই ফোল্ডারে স্টোরড থাকতে হবে। আদারওয়াইজ ইফ দ্য disk file to work is in another folder, we have to give the full path. মানে যদি আমি অন্য কোনো ফোল্ডারের ফাইলকে নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে সেই ফোল্ডারের পুরো পাথটা দিয়ে দিতে হবে। এই যে ধরো আমার এইটা আছে সি ড্রাইভে আছে, সেই সি ড্রাইভের ওই ফোল্ডারটার মধ্যেই আমার এই ফাইলটা আছে, ঠিক আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই এটায়। কিন্তু আমার এই পাইথন ফাইলটা আছে সি ড্রাইভে, কিন্তু আমার টেক্সট ফাইলটা আছে ডি ড্রাইভে, তখন আমাকে পুরো পাথটা দিতে হবে। ডি ড্রাইভের মধ্যে কোন ফোল্ডারের মধ্যে কোন ফাইল, পুরো পাথটা আমাকে দিয়ে দিতে হবে। তার মানে সেই পাথে গিয়ে এই ফাইলটা খুঁজবে, ঠিক আছে। प्रोग्राम फाइल কোনো একটা কোথাও থাকবে। যেটা বলছিলাম, এটা এই যে প্রোগ্রামটা আগের দিন যখন নাম চেক ডট পি হয়, ওটা তো আমার পাইথন প্রোগ্রাম না, ওটা শুধু টাইপটা, ওটা লেখাটা, ওটা তো নোটপ্যাডে লেখাটা, ওটা টেক্সট ফাইল। কিন্তু ডট পিওয়াই বলে যে সেভ করছো, ওটা পাইথন ফাইল হয়ে যাচ্ছে। আচ্ছা, সেভ করার সময় তো ওটা ডট টিএক্সটি আর রাখছো না, ডট পিওয়াই করছো না, রাখি তাহলে টিএক্সটি ওটা হচ্ছে। এটা ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে another solution of double backslash is using r before the path। মানে এই যে ডাবল ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, এই ডাবল ব্যাকস্ল্যাশটা না দিয়ে আমি সামনে একটা r দিলেও একই ব্যাপার, ঠিক আছে, এই দুটোর একই মান, ঠিক আছে। তাহলে আমার যদি সেম ফোল্ডারের মধ্যে আমার পাইথন ফাইল আর টেক্সট ফাইল দুটোই থাকে, তখন আমাকে জাস্ট ফাইল নেমটা দিতে হবে। আর যদি অন্য কোনো ফোল্ডারে থাকে বা অন্য কোনো ড্রাইভে থাকে, তখন আমাকে পুরো পাথটা দিতে হবে। যদি সি ড্রাইভেরই অন্য কোনো হ্যাঁ, তাহলে সেখানে পাথটা দিতে হবে, সি লিখতে হবে, তারপরে ফোল্ডার নেম। শুধু সেম ফোল্ডারে থাকলে এইটা কাজ করবে, অন্য যে কোনো ফোল্ডারে থাকলে পাথ দিতে হবে, ঠিক আছে। কিভাবে ফাইল ওপেন করব বুঝলাম। এবারে আমরা এই ফাইলটাকে হ্যান্ডেল করব, বিভিন্ন কাজকর্ম করব ফাইলটার উপর, ঠিক আছে। ফাইলটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে একটা ফাইল পয়েন্টার দিতে হবে। ফাইল পয়েন্টার মানে ওই রেফারেন্সে গিয়ে পয়েন্ট করবে যে এই যে তোমার ফাইল, মাই ফাইলের মধ্যে আমার রেফারেন্সটা স্টোর আছে। মাই ফাইলটা আমার প্রোগ্রামকে ওই পয়েন্টারে নিয়ে যাবে, মানে পয়েন্টারটাকে ওই রেফারেন্সে নিয়ে যাবে। এবার সেখানে আমি যা করতে বলবো সেটা করবে। কি করতে হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট। কি কি মোড আছে, আর মোডগুলো ওই যেটা বললাম ফাইল নেম কমা মোডগুলোতে আমরা কি কি লিখি। এগুলো বাইনারি ফাইলের মোড, এগুলো টেক্সট ফাইলের মোড, ঠিক আছে। বাইনারি ফাইলের মধ্যে জাস্ট বি অ্যাড করা হয়। আর কি? রিড অনলি, ঠিক আছে। রিড অনলিতে কি? ফাইল মাস্ট এক্সিস্ট। রিড অনলি নতুন ফাইল তৈরি করতে পারে না। কেন? যদি কোনো ফাইলই না থাকে তাহলে কি রিড করবে? রিড মোডটা শুধু কাজ করে ফর এক্সিস্টিং ফাইলস,
আর যদি এমন কোনো ফাইল না থাকে যেই পাথটা দিয়েছো সেই পাথে, তাহলেও এরর দেখাবে। নেক্সট হচ্ছে রাইট। হ্যাঁ, ওই কোডের মধ্যে কোনটা লিখবো, আরবি কোডের মধ্যে? কেন আরবি বাইনারি ফাইলের জন্য লিখবে? ও, আমি এখন টেক্সট ফাইল করাচ্ছি। কমা মোড যখন লিখেছিল মোডে যখন আর ডাব্লিউ লিখে লিখবো তো, কমা মোড যখন ছিল এর আগেরটা। এই তো ফাইল নেম কমা মোড। ও ও ওই তো আর হ্যাঁ ডাব্লিউ রাইট মোড, রাইট। এটা বোথ এক্সিস্টিং ফাইলস বা নন এক্সিস্টিং ফাইলস এর জন্য কাজ করে। ঠিক আছে, যদি এক্সিস্ট করে সেই ফাইলটা খুলবে, যদি এক্সিস্ট না করে তাহলে একটা নতুন ফাইল তৈরি করবে। নতুন ফাইল তৈরি করে দেবে। হ্যাঁ, ঠিক আছে। ব্যাস ও ওটার মধ্যে কিছু লিখবে তো না নিজের মধ্যে? না, আমি যদি লিখি তাহলে লিখবে। ট্রাঙ্কেট The file is, if the file not exist, file is created. If file exists, Python will truncate existing data and override the file. মানে আমি যদি একটা ফাইল এক্সিস্ট করে সেটাকে যদি আমি রাইট মোডে খুলি, তাহলে আমি নতুন করে যা ভ্যালু দেব সেটাকেও ওভাররাইট করে দেবে, আগের ভ্যালুগুলো ডিলিট করে দেবে। বা আগের ভ্যালুর সাথে আগের ভ্যালুর সাথে যদি লিখতে চাই তাহলে অ্যাপেন্ড ইউজ করতে হবে। আগের ভ্যালুর সাথে যদি নতুন ভ্যালু অ্যাড করতে চাও তখন অ্যাপেন্ড করতে হবে এ। ফাইল ইজ ইন রাইট মোড অনলি, অ্যাপেন্ডের ক্ষেত্রে শুধু রাইট মোডে থাকে। ঠিক আছে, ভাই লেখা আছে। হ্যাঁ। নিউ ডেটা উইল বি অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য এক্সিস্টিং ডেটা। একটা ডেটা আছে সেটার পর থেকে লেখা শুরু হবে। ঠিক আছে, নো ওভার রাইটিং। ঠিক আছে, আর প্লাস ডাব্লিউ প্লাস এ প্লাস এগুলো কি? এবারে আর প্লাস হচ্ছে রিড অ্যান্ড রাইট। আর হচ্ছে অনলি রিড, ডাব্লিউ হচ্ছে অনলি রাইট, অ্যাপেন্ড হচ্ছে অনলি অ্যাপেন্ড। রিডটা করে না, রিড করে না আর অ্যাপেন্ড রিড মানেটা কি? আমি রিড মানেটা হচ্ছে আমি রাইট করতে পারছি না, ব্যাস, আর কিছু নেই। রিড মানে হচ্ছে আমি রাইট করব না, পড়বে আর কি। ফাইল তো তোমার সামনে খুলে যাচ্ছে না, পড়বেটা কি? আগে রিড তো লাভ নেই, ইউজলেস না। না, ইউজলেস না। সেটা কোথায় ইউজ হয় সেগুলো হয়তো আসবো। আর প্লাস হচ্ছে রিড অ্যান্ড রাইট। ঠিক আছে, যেটার মধ্যে আমি রিড অ্যান্ড রাইট দুটোই করতে পারছি। ঠিক আছে, বাট ফাইল মাস্ট এক্সিস্ট। ডাব্লিউ প্লাস কি? রাইট অ্যান্ড রিড, মানে ফাইল if not exist it will create a file, and if exist it will do both. রিড রাইট রাইট রিড কি তো? রিড রাইট হচ্ছে ডিফারেন্স এই দুটোর মধ্যে হচ্ছে যে এইটা এক্সিস্টিং ফাইলের উপর শুধু কাজ করে, হ্যাঁ, নতুন ফাইল তৈরি। এটা এক্সিস্টিং ফাইলের উপর কাজ করে, নন এক্সিস্টিং ফাইল থাকলে সেই ফাইলটা ক্রিয়েট করে। ঠিক আছে, আর হচ্ছে এ প্লাস হচ্ছে দুটোই করবে, সেম অ্যাজ অ্যাবাভ বাট দ্য প্রিভিয়াস কন্টেন্ট উইল রিটেন। মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই ডাব্লিউ প্লাসে আগের ডেটাটা ওভাররাইট হয়ে যাবে নিউ ডেটা দিয়ে, আর এ প্লাসে আগের ডেটাটাও থাকবে, পরের ডেটাটা জাস্ট অ্যাড হবে। ওই যে অ্যাপেন্ডের মতো। ঠিক আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার মোড। ক্লিয়ার? ফাইল ক্লোজ। একটা ডেটা হ্যান্ডলিং এর যখন আমি প্রোগ্রাম করছি, দিস ইজ ম্যান্ডেটরি, ক্লোজ আমাকে করতেই হবে একটা ফাইল, নাহলে মেমোরিতে ওটা থেকেই যাবে ওপেন। মেমোরিতে আমি যদি ওই ফাইলটাকে ক্লোজ না করি তাহলে ওটা মেমোরিতে সব সময় ওপেন থেকে যাবে। ঠিক আছে, জাস্ট এইটুকু প্রোগ্রামের শেষে। ঠিক আছে, এবার আসছি আস্তে আস্তে প্রোগ্রামে। আমার রিড করার তিনটে ফাংশন আছে। কি কি? ডট রিড, ডট রিড লাইন, ডট রিড লাইন্স। রিড কোথায় ইউজ হয়? ইউজলেস বললে।
রিড ইউজ হয় কোনো টেক্সট ফাইলকে আউটপুটে দেখাতে, আউটপুটে দেখাতে। টেক্সট ফাইল শুধু আমার একটা টেক্সট ফাইল আছে যার মধ্যে অ্যালফাবেটস লেখা আছে, আমি যখন রিড করব আমার আউটপুটে ওই টেক্সট ফাইলের কন্টেন্টটা দেখাবে, পাইথনের আউটপুটে। আমাকে দেখাবে? আর কাকে দেখাবে? দেখিয়ে দেবে। ফাইলের আউটপুটে তুমি যখন কোনো প্রোগ্রাম করছো সেটা একটা আউটপুট আছে, তো অ্যাডিশন করছো, অ্যাডিশনের সামটা আসছে আউটপুটে। এই রিডের কাজ হচ্ছে ওই টেক্সট ফাইলের কন্টেন্টটা আমার পাইথনের আউটপুটে শো করা। ও দ্যাট ইজ রিড। পুরো টেক্সটটা দেখিয়ে দেবে। হ্যাঁ, that মানে is- অলরেডি আমি আউটপুটটা লিখে রেখেছি, শুধু প্রোগ্রামটা রান করে ওই ওটা মানে টেক্সট ফাইলটা আমার আছে, আছে অলরেডি, ওটা তো output সেইটা এবার আমাকে আউটপুটে দেখাচ্ছি রিড করে। তাহলে তো পরীক্ষার সময় শুধু আউটপুটটা বার করে দেখিয়ে রেখে দাও। না, তোমাকে তো প্রোগ্রামটা দেখবে, তুমি রাইট করেছো কিনা প্রোগ্রাম দিয়ে। এদিক ওদিক করে দেখি দেবো। এবার আগে রাইট করে তারপর আমরা রিড করি। হ্যাঁ, আগে রিড মানে আগে রিড করে তো রাইট করতে হবে, আবার রিড করবে। সে করতেই পারি, কিন্তু রিড করার জন্য তো ফাইলটা এক্সিস্টিং থাকতে হবে। যদি একটা ফাইল এক্সিস্টিংই না থাকে তাহলে আমাকে রাইট করে আগে ফাইলটা তৈরি করতে হবে, তারপরে তার মধ্যে টেক্সট অ্যাড করতে হবে, তারপরে আমি সেই ফাইলটাকে রিড করবো আউটপুটে শো করার জন্য। আর রাইট করলে আউটপুটে শো করবে না, রিড করলে তবেই আউটপুটে শো করবে। এবারে তিনটের মধ্যে ডিফারেন্স কি? রিড, রিড লাইন্স, রিড লাইন্স। রিড reads and returns n bytes, মানে কতটা আমি চাই টেক্সট ফাইলটা। n হচ্ছে, ধরো আমি দিয়ে দিলাম 4, ধরো a থেকে z অবধি আছে একটা ফাইলের মধ্যে, হ্যাঁ, আমি 4 দিয়ে দিলাম, রিড 4, তাহলে a b c d জাস্ট প্রিন্ট হবে। প্রথম চারটে লেটার, প্রথম চারটে লেটার না, স্ট্রিং। আমি যদি পরপর a b c d দিই তাহলে a b c d প্রিন্ট হবে। আমি যদি দিই a প্লাস b প্লাস c তাহলে ও প্রিন্ট করবে a স্পেস, আমি যদি দিই a স্পেস b স্পেস, আমি যদি দিই তাহলে a স্পেস b স্পেস প্রিন্ট করবে, চারটে ক্যারেক্টার। আর তারপরে সিডি থাকলে করবে না। হ্যাঁ, সেটা মানে স্পেসটাও তো একটা ক্যারেক্টার, তো ও ফার্স্ট চারটে ক্যারেক্টার প্রিন্ট করবে। তুলো রিড লাইন্স, রিড লাইন, লাইন রিড করব। রিড দ্য লাইন অফ দ্য আউটপুট, ইনপুট। ইনপুট। ঠিক আছে, প্রত্যেকটা লাইন করে, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা লাইন 1 by 1 করে প্রিন্ট করে দেবে। প্রিন্ট করবে। হ্যাঁ, এবার রিড লাইন্স করে, যতগুলো লাইন আছে সবকটা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে পরপর। রিড লাইনস মানে যতগুলো লাইন সব ইন্ডিভিজুয়াল প্রিন্ট করবে, আর রিড লাইন শুরু হলে মানে সেকেন্ডটা সেটা মানে যদি সিডি মানে প্রথম তিনটে লাইন প্রিন্ট হবে। সেটা দেখছি কি হবে, বুঝতে পারো না? ভালো করে দেখো। আচ্ছা, এইসব লেখাগুলো যখন অনলাইনে করতে যাই তখন দেখা না, মিটে যখন করি বা ক্লাসটা যখন আমরা দেখতে যাই, দেখি আমার ড্রাইভে ভালো সুন্দর দেখতে পাচ্ছি। আরে তুই নোটপ্যাড ডাউনলোড করতে পারিস? নোটপ্যাড অলরেডি থাকবে তো, নোটপ্যাড কম্পিউটারে থাকবে কেন? ওটা অলরেডি, ওটা উইন্ডোজ অ্যাক্সেসরি। ওটা তো মানে অলরেডি ইনবিল্ট যেমন ফাংশন, ওটা এটা দেখো ভালো কি করছি। আচ্ছা, ওই হ্যাশট্যাগ গুলো সবসময় মানে এমন ইচ্ছা মতো উপরে লিখে দিতে আরে হ্যাশট্যাগ হচ্ছে কমেন্ট, আমি পরে যখন প্রোগ্রামটা খুলে দেখছি সেটা বোঝার জন্য কি করেছি। পাইথনে যেমন মানে যদি পাইথনে যেমন ইট ইজ নট দ্য পার্ট অফ আ প্রোগ্রাম। হ্যাঁ, জানি এটা আমি পাইথনে তো লিখতে পারি। এটা পাইথনেই লিখেছি কোডটা। এটাই বলছি আমি। আমার ওই একটা নোটপ্যাডের ফাইল আছে। ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অনলাইন ব্রাদার। আমার ওইটা আছে, ওইটা দেখো ভালো করে টেক্সট ফাইলটাকে দেখো। অবশ্যই, না হলে তো কি জন্য দিয়েছি আমি, ওটা সাজিয়ে রাখার জন্য দিই। ফুল স্টপ আছে কয়েকটা, ক্যাপিটাল করতে হবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট আলাদা আলাদা সেন্টেন্স। লাইন আর সেন্টেন্সের মধ্যে কি ডিফারেন্স? ওই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব্দি একটা সেন্টেন্স, হেরিটেজ অব্দি আর একটা সেন্টেন্স, কিন্তু তারপরেরটা কিন্তু একটা আলাদা সেন্টেন্স বাট ইন আ ডিফারেন্ট লাইন। এতক্ষণ সেম লাইনে ছিল ওটা। ওটা একটা লাইন কনসিডার। ইন্ডিয়া থেকে হেরিটেজ অব্দি একটা লাইন। ও কেন দশটা আমি তিনটে কেন হ্যাঁ, কেন একটা লাইন? ওটা
কারণ আমি এন্টার দিইনি বলে। যতক্ষণ না আমি এন্টার দিচ্ছি ও একটা লাইন হিসেবে কনসিডার করছে ওটাকে, ঠিক আছে? তার মানে এই টেক্সট ফাইলটার মধ্যে 3টে লাইন আছে। এখন দাঁড়াও, আমি দেখতে দেবো। এবার প্রোগ্রামটা দেখো। এটা বুঝে নে। ডেটা টেক্সট, ওপেন ডেটা টেক্সট, রিড করতে হবে শুধু ডেটা টেক্সট। আমি এটা কেন বলিনি যে এই এতে গিয়ে খোঁজ, মানে ওই সি ড্রাইভ ওইখানেই ছিল তাই, ওই সেম ফোল্ডারের মধ্যে ছিল তাই। আচ্ছা, ঠিক আছে। মাই ফাইল ডট রিড 10 0 1 2 3 4 5 6 তো স্পেস আছে। এম ধরবে এম 0 1 2 3 4 5 6 7 8 9 10 এম আছে এম এম অবধি আসবে। এই মধ্যে তার আগে টাইপ হচ্ছে y 0 1 2 3 4 5 আউটপুট অফ দ্য সেকেন্ড রিড কি করেছে? হ্যাঁ সেকেন্ড রিডটা করেছে, আগেরটা অলরেডি রিড হয়ে গেছে, তাই জন্য কার্সারটা ওখানে আটকে আছে। সেকেন্ড রিডে তারপর থেকে 5 মানে ওই এম এর পর থেকে 5 দেখবে, কারণ আমার কার্সারটা তো ওখানে আছে। আমি টেক্সট ফাইলে যখন টাইপ করছি বা আমি যখন মাউস কার্সারটাকে নিয়ে যাচ্ছি, একই কাজ হচ্ছে এখানেও। আমি ওই অবধি রিড করে ফেলেছি, এবার সেকেন্ড আবার যখন রিডটা চলছি, কার্সারটা যেখানে আছে সেইখান থেকে আবার রিড করা শুরু করবে। র্যামে হচ্ছে ওটা বলতে গেলে। যেখান থেকে শেষ করে সেখান থেকে শুরু, বা এটা বলতে হয় যে এখান থেকে শেষ করলি হ্যাঁ। আবার ওখান দিয়ে যাবে। এবার থার্ড আউটপুটটা দেখো, থার্ড রিডে আমি কোনো কিছুই দিন কিছু দিইনি, তার মানে যেইখানে আমার কার্সারটা ছিল সেইখান থেকে বাকি পুরোটা রিড করবে। আউটপুট ফার্স্ট স্ট্রিং, আউটপুট সেকেন্ড স্ট্রিং, ওটা রিড লাইনস হবে না? কেন লাইন হবে? ও শুধু ডট ডট আমি যা আছে আমি সব রিড করছি, জাস্ট রিড দিলেই হবে। রিড এর পর সব I want হয়েছে? বোঝা গেছে? রিডের কাজ বোঝা গেছে কিভাবে আমি একটা ফাইল আউটপুটে দেখাবো। আচ্ছা, তার মানে এরকম প্রোগ্রাম এখানে আছে তো, এমনি টাইপের প্রোগ্রাম যে এটা লাইনটা রিড করে দাও, তাই তো? বা হচ্ছে হার্ড প্রোগ্রাম তোমার এইসব প্রোগ্রাম আসবে না পরীক্ষায়, আসবে না? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। একটা প্রোগ্রাম দিয়ে দেবে কিছু ফাইলে, এই প্রোগ্রাম ফাংশন থেকে আসবে। একটু দেখো। এগুলো রিয়েল লাইফে কোনো কাজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, নাহলে বানিয়েছে কেন লোকটা, একজন লোক খাটনি করে। ওই অ্যাপ্লিকেশন থেকে সব, মানে হ্যাঁ, না এইসব না, সব কিছু কিন্তু আছে। হ্যাঁ, এই থট গুলো লাগবে যে এইটা আমরা প্রোগ্রামটা লিখেছি এই সব কটাই কাজে লাগে। দেখো রিড লাইনটা দেখো। আচ্ছা হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই সিএমডি তে রান করানোর জন্য কি করতে এটা একটা আলাদা প্রসেস। কি পাইথন করিস? না, ওটা বলে দেবো। লাইন ওয়ান রিড এর যেতে লাইনটা Read line. আচ্ছা আচ্ছা রিড লাইন 10টা না 10টা লাইন রিড করে দেবে। কেন 10টা লাইন রিড করবে? 10 ক্যারেক্টার ওই আর একটা, ওইটা যে ব্র্যাকেটের মধ্যে যে প্যারামিটারটা আছে সেটা নাম্বার অফ ক্যারেক্টার, সেটা নাম্বার অফ লাইন না। লাইন না 3 4 5 6 7 9 10 0 হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আসো, আঙুল দিয়ে বলুন, অসুবিধা নেই। 5 6 7 8 9 10 এটা আলাদা আলাদা লাইন হিসেবে কনসিডার করে ওটা প্রিন্ট করছি। লাইন 1, লাইন 2, লাইন 3, দেখো দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ আছে, ওনারা ডিফারেন্ট লাইন হিসেবে কনসিডার করছে, ঠিক আছে? রিড হচ্ছে যেমন আছে তেমন, আর রিড লাইন হিসেবে 3টে আলাদা আলাদা লাইন করে দিচ্ছে। কিন্তু এটা তো আমার মর্জি আছে যে, মানে আমি যদি রিড লাইন, শুধু যে ফার্স্টে আমি রিড লাইন দিয়েছি, শুধু ফার্স্ট লাইনটা রিড করেছে দেখো, সেকেন্ডে শুধু সেকেন্ড লাইনটা রিড করেছে, থার্ডে শুধু থার্ড লাইনটা রিড করেছে। এরকম ছোট করে করে দিয়েছে, আমি বুঝতে পারি, কিন্তু বড় করলে যেমন এই ফরম্যাটে আছে তখন সেম ফরম্যাটে আছে। আই লাভ মাই কান্ট্রি আর ওয়াই থেকে, তাকে আর ওয়াই থেকে দিয়েছে এই এন্টারটা করে, হ্যাঁ, আই লাভ মাই কান্ট্রি, এই আর ওয়াই টা এটা ওখানে চলে গেল।
কারণ আমার কম্পিউটারের স্ক্রিনে আর জায়গা ছিল না, তাই উইন্ডোটা ছোট ছিল, তাই আজ কান্ট্রিটা থাকে, ঠিক আছে, ওটা একটাই লাইন, ওটা জায়গা ছিল না বলে নেক্সট লাইনে চলে এই পুরোটা একটা line? কি হ্যাঁ, ইন্ডিয়া থেকে হেরিটেজ অব্দি একটা লাইন, ইন্ডিয়া থেকে হেরিটেজ, ওটাই বলছি, ওটা পরের লাইনটা হ্যাঁ প্রথম লাইন প্রিন্ট করে দিল, সেকেন্ডেরটা ওর পরের লাইন। আচ্ছা, এবারে একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, পাইথন রিলেটেড নয়, জেনারেল কম্পিউটার রিলেটেড। আমি এন্টার মেরে নেক্সট লাইনে আসি, ঠিক আছে, কিন্তু আমি একটাই লাইন লিখতে চাই, কিন্তু এরকম 2-3টে লাইনে আমি ভাগ করে দেবো সেটাকে। মানে এই যে এইটা তো একটাই লাইন, ইন্ডিয়া থেকে হেরিটেজ অব্দি তো একটা সিঙ্গেল লাইন, কিন্তু আমি 3টে লাইনে লিখেছি জায়গার অভাবে, সেটা আমি কিভাবে লিখি? তুমি বুঝতে পেরেছো প্রশ্নটা? মানে তিনটে লাইনটাকে একটা লাইন ধরা হবে না, তাহলে এই একটা লাইনকে আমি 3টে আলাদা আলাদা লাইনে লিখবো কি করে? তাও সেটা আমি এই যে এই সিস্টার থেকে তো একটা আলাদা লাইনে আছে, আর ভ্যারি হেরিটেজটা আরেকটা লাইনে আছে, কিন্তু এইটা তো একটাই লাইন। এই যে 3টে আলাদা লাইনে লিখেছি, তাও এটাকে একটা লাইন হিসেবেই তো কনসিডার করছে। তো আমি যখন টাইপ করছি তখন আমি যে নেক্সট লাইনে এসছি, কিভাবে নেক্সট লাইনে আসবো যে ওটাকে একটাই লাইন হিসেবে কনসিডার করবো? স্পেস টিপে রাখবো। দূর, স্পেস টিপে রাখলে তো হ্যাঁ, আবার পাশে চলে। একটা লাইনই ধরে। তোমার মুন্ডু, এন্টার মারা মানেই নেক্সট লাইন, এন্টার মারবো ঠিকই, তুই বলছিস না যে মানে তিনটে মতো লাইনে লিখবো, ওটাকে একটা লাইন ধরবে। হ্যাঁ সেটা কিভাবে? স্পেস করলে তো ওটা রাইট সাইডে ছিল। ওর নেবে ক্যারেক্টার হিসাবে, কিন্তু আসলে তো ব্ল্যাঙ্কটা থাকবে, তো আমার দেখে মনে হবে হ্যাঁ তিনটে লাইন আছে, কিন্তু স্পেসটা ক্যারেক্টার তো। হ্যাঁ কিন্তু তিনটে লাইনকে একটা লাইন হিসাবেই তো নিয়ে নেবে। কিন্তু ওই যে আমার সেক্ষেত্রে আমি যখন এইখানে প্রিন্ট করব, হ্যাঁ তখন সেটা কি হবে? এই এন্ড এর পর হ্যাঁ। একটা বড় স্পেস থাকবে, তুমি যতগুলো স্পেস দিয়েছো, তারপরে আবার সিস্টার্স থাকবে, কিন্তু স্পেসটা তো ক্যারেক্টার হয়ে যাবে সেখানে, স্পেস চাইছি না তো। তো হচ্ছে ব্যাস। হ্যাঁ, ব্যাস করলে তো হয়েই গেল, সব যদি ব্যাস হতো তাহলে তো সবই তো হয়ে যেত ওইভাবে ব্যাস করে। এটা জেনারেল কম্পিউটার, কিভাবে আমি নেক্সট লাইনে আসবো, কিন্তু তাও ওটাকে একটা আগের দুটো লাইনকে সিঙ্গেল লাইন হিসেবে কনসিডার করবে। ফার্স্ট একটা সিঙ্গেল ডবল ইনভার্টেড কমান্ড। এমনি নেক্সট লাইনে আসার জন্য আমরা এন্টার কি হিট করি। হ্যাঁ দুটো ধরনে এইটা যদি একটা লাইন আছে, তোমার তো এই তিনটে লাইনে ভাগ করা আছে, ঠিক আছে, এবার সিস্টার থেকে তুমি চাও যে একটা লাইনে একটা নিতে কনসিডার করা হবে। মানে তিনটে লাইনই করে কি একটা হিসেবে কনসিডার তাহলে কিছু খাতা টাতা খোলো যেখানে একটা বড় সেন্টেন্স লেখা আছে। এটা হ্যাঁ চলবে। এই যে এইটা রিসিভের পর তুমি এখানে কেন এসেছো? আগে লাইন ছিল না, জায়গা ছিল না। হ্যাঁ, কিন্তু এটা তো একটাই লাইন, হ্যাঁ এটা কি 4টে লাইন? না, 4টে লাইন না। হ্যাঁ, তো এই রকমই আমি নেক্সট লাইনে আসছি আমার জায়গা নেই বলে। বা ধরো আমি এমন কিছু লিখছি, আমি এই অবধি এরকম আমি একটা জিনিস লিখবো, এরকম আমি একটা জিনিস লিখবো, ঠিক আছে, হ্যাঁ আমি এই অবধি লিখলাম, হ্যাঁ তারপরে আবার এইখান থেকে লিখলাম, তারপরে আবার এইখান থেকে লিখলাম, তারপরে আবার এখান থেকে লিখলাম। এমন তো নয় যে পেজে জায়গা নেই, কিন্তু আমি জাস্ট একটা কলাম তৈরি করার জন্য এইটুকু লিখছি, কিন্তু সেটা একটাই লাইন। এবার এইটা আমি যে ব্রেক করে এই লাইনে এলাম, কিন্তু সেটা একটা লাইন হিসেবেই কনসিডার করবে কিভাবে? ফুল স্টপ একটাই দেবো। আরে ফুল স্টপ দিচ্ছি না, এই সেন্টেন্সটা ফুল স্টপ দিলে তো কি, আমি কি এখানে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি বলে আমি অ্যান্ড থেকে আবার নেক্সট লাইনে লিখতে চাই ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি অ্যান্ড, তারপরে একটা ফুল স্টপ দেবো? তাহলে গ্রামারটা নেক্সট লাইনে আসার জন্য এন্টার মারি, হ্যাঁ সেটা আলাদা লাইন হিসেবে কনসিডার হয়। যখন আমি নেক্সট লাইনে আসার পরেও আলাদা লাইন হিসেবে কনসিডার করাতে চাই না, তখন শিফট প্রেস করে এন্টার মারতে হবে। জীবনে পড়ি। তো পাইথনই লাগো, অন্য কোনো আরে পাইথনের কথা তো আমি বলছি না, আমি এমএস ওয়ার্ড, এমএস ওখানে তো নোটপ্যাড, লাইন ফাইল এসব দেখা নেই, এখানে কি লাভ? মানে এবার আমি লাইন উপর নিচে দেখবো, চেক করে কি করবি? ছাড়ো, তোমরা কম্পিউটার খুব কম ব্যবহার করেছো, এটা বুঝতে পারছি, অনেক জায়গায় লাগে এটা, আমি এসব শুধু সব জায়গায় লাগে, এটা লাগে না। আমি একটা নেক্সট লাইনে যেতে চাইছি, এন্টার টিপে দেবো। এন্টার টিপে দিলে এন্টার টিপে দিলে এই দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ চলে আসবে রে ভাই। এই গ্যাপটা আমি চাইছি না, আমি চাইছি আমার নেক্সট লাইনটাও এখান থেকে শুরু হোক, যাতে একটা সিঙ্গেল লাইন হিসেবে কনসিডার করে।
এন্টার যখন মারি দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটা আমি চাইছি না, আমি এই রকম বিষয়টা চাইছি পরপর, মানে তখন শিফট প্রেস করে এন্টার। ইউজ করিনি। এবার রিড লাইনের বেশ কিছু জিনিসপত্র ভালো করে দেখো। I shall give respect. ঠিক আছে। রিডিং দ্য লাইন বাই লাইন ইউজিং রিড লাইন, ঠিক আছে। একটা ওয়াইল লুপ চলছে, কি বুঝছো না বলো। এখানে কন্ডিশনটা দাও না তুমি। ওয়াইল ফাঁকা। যতক্ষণ না ফাঁকা হচ্ছে। ফাঁকা হচ্ছে। মানে শুধু ইন্ডিয়া ইন্ডিয়াটা চেক করো, শুধু ইন্ডিয়া দেখবে তাহলে। কি শুধু হ্যাঁ, শুধু চলে গেল? ইন্ডিয়া print হবে। হ্যাঁ না, না, কিছু না। ওরা হেরিটেজ অব্দি প্রিন্ট হবে। হেরিটেজ ফাঁকা পাবে। তো ফাঁকা দিতে গেলে ইন্ডিয়া হবে। আরে কেন ইন্ডিয়া হবে, পুরোটাই হবে। এই রেসপেক্টের পর ফাইলে আর কিছু নেই, হ্যাঁ, আমি তো পুরোটা প্রিন্ট করছি, তাই জন্য রেসপেক্ট অব্দি পুরো ফাইলটা প্রিন্ট হবে যতক্ষণ না ফাইলটা এন্ড হচ্ছে। ওরে আমি যদি একটা স্পেস দেবে, মানে স্পেস দিয়ে ছেড়ে দেবে। ফাইলটা এন্ড অব্দি যাবে। ও এর মানে পাশাপাশি না। আমি রিড লাইন করলে একটা একটা লাইন করে প্রিন্ট হচ্ছিল, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি মানে আমি যদি এই দুটো না দিতাম, এই লাইন 2 আর লাইন 3 যদি না দিতাম, তাহলে আউটপুট শুধু তো এইটুকুই আসতো, এই দুটো তো আসতো না। রিড লাইন মানে একটা লাইন প্রিন্ট করে, হ্যাঁ। কিন্তু আমি রিড লাইন ইউজ করে সবকটা লাইন প্রিন্ট করতে চাইছি, তাহলে ওই গ্যাপটা তখন আমাকে লুপ চালাতে হবে একটা। কি সমস্যা, হ্যাঁ, না। কি সমস্যাটা কি? বিশ্বাস করে। ফাঁকা হলো। সাইডে মাইলিং স্ট্রিং। লিঙ্ক স্ট্রিং কমা এন্ড টেস্ট। এটা না মনে রাখতে হবে ওয়াইল। ও ফাঁকা মানে রেসপেক্ট কত কিছু নেই আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। ফাঁকাটা মানে স্পেস নিবে না, ফাঁকাটা। ঠিক আছে। বোঝা গেছে? এমটি স্ট্রিং। ঠিক আছে। ওটা মনে রাখতে হবে ওয়াইল। মাইফাইল স্ট্রিং মাইফাইল রিং লাইন বাই লাইন ইউজিং ফর লুপ, এটা বাইল লুপ দিয়ে করেছিলাম, এটা জাস্ট ফর লুপ দিয়ে দেখিয়েছি, ঠিক আছে। একই, যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে করবে। দেখা যাচ্ছে একটা বলছে ওখানে দেখা যাচ্ছে। এই লাভ মাই কান্ট্রি আর ওইটা প্রয়োজন বিকজ অফ স্পেসটা নিয়ে বলে না তুমি স্পেস ডাউন করো। উইন্ডোটা বড় নেই কিন্তু। আমার স্ক্রিনের উইন্ডোটা ছোট ছিল, তাই জন্য ওটা ওইভাবে। র্যামটা অমনি করে দেবো যে এই একটা ফিটেবল আছে এই জায়গাটা এইটাই করবে, তাই তো? যদি এই বড় কম করে তাহলে এইভাবে ভালোভাবে প্রিন্ট করে দেবে। মানে ধরে নাও এখানে টাইপ করলে এখানে তো পুরো একদম প্রিন্ট করে দেবো, মানে ইয়ে অনুযায়ী মানে তোমার ফিট টু প্রিন্টেবল স্ক্রিন এরিয়া। আচ্ছা ঠিক আছে। এটা বেশি হয় না। বোঝা গেছে? হ্যাঁ আরেকটা না ওটা ইজি লাগে। calculating size of file and without end of line and blank lines. মানে কি চেক করবে ওটা? মানে কত লেটার আছে, মানে কত ক্যারেক্টার আছে, স্পেস গুলো কাউন্ট করে দেবে। অবশ্যই ক্যারেক্টার বলতে তো ক্যারেক্টার। দেখো ভালো করে। যতক্ষণ না ফাঁকা আছে তখন চালিয়ে যাও। ঠিক আছে, চালিয়ে যাও বন্ধু। string 1 myfile.read plus l string 1 টি সাইজ কি বলবো? টি সাইজ তো 0 বটে। 0 plus l length of string 1. যখন কোনো প্রোগ্রাম বুঝতে পারবে না, তখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে ড্রাই রান করা। হোয়াট ইজ ড্রাই রান? মাথা মাথা ভাবা কি হচ্ছে। মাথার মধ্যে ভাবলে তো মিটেই গেল। কতটা কি ভাবছে সেটা ভাবা। ড্রাই রান মানে হচ্ছে এই যে এইখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে, হ্যাঁ ওটা সেই ক্যালকুলেশনটায় আমি ভ্যালুগুলো বসিয়ে খাতায় ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করবো। আচ্ছা, ফার্স্ট লুপে এটা হলো, লুপ 1 এই ভ্যালু বসলো, সেকেন্ড লুপ 2 এইটা হলো, থার্ড লুপ এইটা হলো। এটা হলো একটা প্রোগ্রাম বোঝার উপায়। আমাকে কত বলে স্ক্রিন 1 তে এমডি আছে, লেন অফ স্ক্রিন 1 বলে দাও শোনার চলবে। স্ট্রিং ওয়ান নো ওয়াই স্ট্রিং এটা লুপ চলছে ভাই, একটা লুপ চলছে। এই টি সাইজের যে লাইনটা প্লাস লেন স্ট্রিং ওয়ান যে টি সাইজ ইকুয়াল টি সাইজ প্লাস লেন স্ট্রিং ওয়ান ওটা আছে, ওই লাইনটাতে সব ক্যারেক্টার মানে এই করে দেবে।
না ওই তো মনে হচ্ছে সব ক্যারেক্টার দেখে নেবে, মানে ক্লাস করে দেবে। হ্যাঁ বুঝলাম না। স্ট্রিং ওয়ান কি পুরো ফুল ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেট হবে পুরো হ্যাঁ স্ট্রিং ওয়ান। এবার টি সাইজ ইকুয়াল টু 0 প্লাস লেন্থ স্ট্রিং ওয়ান। তো ওটাই তো মানে এই টি সাইজটাই তো পুরো এই করে দিচ্ছে, যে মানে পুরো সব এটা কি করছে, এ করে নিচ্ছে বলতে? মানে কাউন্ট করে সব ক্যারেক্টারগুলো কাউন্ট করে নিচ্ছে। আচ্ছা করছে, কোথায় টি সাইজ কাউন্ট, কোথায় করছে? স্ট্রিং ওয়ানটা কি পুরোটা পুরো ইন্ডিয়া থেকে স্ট্রিং ওয়ান তো স্পেস একটা ব্ল্যাঙ্ক। ওয়াইলের পয়েন্ট লাইনটা দেখো, ওয়াইলের পয়েন্ট লাইনটা হ্যাঁ তো মাই ফাইল ডট রিড লাইন তো পুরো হ্যাঁ সব নিয়ে নেবে। মাই ফাইলটা ঢুকলো স্ট্রিং ওয়ানে, ও হ্যাঁ স্ট্রিং ওয়ানে পুরো ঢুকলো, ইন্ডিয়া রিড লাইন ঢুকলো, ফার্স্ট লাইনটা ঢুকলো হেরিটেজ অবধি। আমাকেও কনফিউজ করছে, রিড লাইন আছে রিড নেই। মানে সরিয়ে দাও, গ্যাপটা মুছে দাও। ফার্স্ট লাইনটা নিতো তারপরে এবারে ফার্স্ট লাইনে এতগুলো ক্যারেক্টার সেটা টি সাইজে ঢুকে যাবে। শূন্য শূন্য আর তো ঠিক টি সাইজে সব ক্যারেক্টারগুলো ফার্স্ট লাইনে ঢুকে যাবে। টি সাইজের সব ক্যারেক্টার গুলো টি ফার্স্ট সাইজটা কি করে কি করছে সেটা দেখো, লেখাই তো আছে, দেখতে পাচ্ছ না কি করছে? কে বলছি ড্রাই রান করতে? ওই বলো ফার্স্ট লাইনে যেটা ইন্ডিয়া এসটিআর ওয়ান এর মধ্যে কি আছে? হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, এসটিআর ওয়ান এর মধ্যে কি আছে? ফার্স্ট লাইন আছে, টি সাইজ ইকুয়াল টু কি করেছে? 0 প্লাস লেন্থ স্ট্রিং ওয়ান হ্যাঁ স্ট্রিং ওয়ানটা কি? ইন্ডিয়া থেকে হেরিটেজ। হ্যাঁ তো সেইটা টি সাইজে ঢুকছে। ওর আর কতগুলো ক্যারেক্টার আছে সেগুলো ঢুকছে তো নাম্বারটা, যে ইন্ডিয়া যেরকম তার কি ঢুকবে? 5 ঢুকে যাবে। হ্যাঁ সেটাই বলছি, ওটা ঢুকছে। হ্যাঁ তো ইন্ডিয়া থেকে হেরিটেজ মানে যতগুলো ক্যারেক্টার আছে সব টিজারের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ। ক্যারেক্টার মানে কাউন্ট অফ হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ ঢুকে গেল, তারপর তারপর সাইজে কি হচ্ছে? শূন্য লেন স্ট্রিপটা কি করব? গ্যাপটা সরিয়ে দেয়। আশেপাশ থেকে কোনো এক্সট্রা স্পেস থাকলে সামনে আর পেছন থেকে সেটা ডিলিট করে দেয়। মানে স্পেসগুলো ক্যারেক্টারের সাথে কাউন্ট করবে না। আরে মাঝখানের Extra. স্পেস বলিনি, ইন্ডিয়ার আগে যে যদি কোনো স্পেস থাকে, হেরিটেজের পরে যদি কোনো স্পেস থাকে, সেগুলোর তো সেই স্পেস তো কোনো ইউজ নেই, সেগুলো কেটে বাদ দেয়। যেমন আইসারের আগে যেটা স্পেস আছে তাই তো, এই কোথায় আইসার? ফোর্থ লাইনটায় আইসারের আগে হ্যাঁ। একটা মানে গ্যাপ দিয়ে তুমি লিখে দেবে, তো ওইটা মানে ধরো তাই তো, বুঝতে পারবে। আচ্ছা আমরা থার্ড লাইনে ভেরি হেরিটেজ, হ্যাঁ তার আগে একটা লাইন পুরো গ্যাপ আছে। হ্যাঁ এবার দেখো এই আই শেলটা ওই এল শিপটা যেটা করবে যেটা পুরো সরিয়ে দেবে ওই গ্যাপটা, ওই আই শেলটা হেরিটেজ ঠিক করতে দিতে হবে, ফুল স্টপে দিয়ে ওই কোনো আননেসেসারি স্পেস সরিয়ে দেবে, কিন্তু এখানে কোনো স্পেস নেই। মানে তাহলে সরাবে না, হ্যাঁ সেটাই বলছি। ওটা ফর সেফটি পারপাস। হ্যাঁ হ্যাঁ এখানে তুমি স্পেস দাও নি বললে দেবে না। কি নেবে না? নেবে তো অবশ্যই, নেবে তো অবশ্যই। যদি স্পেস থাকে তাহলে সরিয়ে দেবে, যদি স্পেস না থাকে তাহলে সরাবে না, ওটা ফর সেফটি পারপাস। আইসার কি রেস্টুরেন্টের পর থেকে ওই যা আননেসেসারি স্পেস আছে হাইকার টি সাইজ তো সেম যদি স্পেস না। না, এগুলো দেখা ঠিক কথা 191 একটা 180 নাম্বারটা আমি জানি না, টোটাল সাইজ 191 গুনলে পেয়ে যাবে 180, মানে তিনটে এক্সট্রা স্পেস ছিল, তিনটে এক্সট্রা তো স্পেস ছিল আফটার রিমুভিং অল এন্ড অফ তাই তো, কিন্তু আর তিনটে ও হেরিটেজের পরে তাহলে 3% স্পেস থাকবে। আরে কোনো স্পেস নেই রে ভাই, পুরো টেক্সট ফাইলের মধ্যে এক্সট্রা কোনো স্পেস নেই। তাহলে মানে তার তিনটে কোথাও না কোথাও স্পেস দিছো, মানে তার হেরিটেজের পর তিনটে স্পেস ছিল মানে। আরে কি কি রিমুভ করছে? ইওএল এন্ড ব্ল্যাঙ্ক লাইনস, ইওএল এন্ড অফ লাইন গুলো ডিলিট করে দিচ্ছে। এখানে যে একটা এন্টার মেরেছি আমি, এখানে তো একটা ব্যাকস্ল্যাশ এন আছে, এখানে তো একটা ব্যাকস্ল্যাশ এন আছে, এন্টার মেরেছি তো, এইখানেও দেখো একটা ব্যাকস্ল্যাশ এন আছে, নিচে স্পেস ব্যাকস্ল্যাশ এন আছে, তো এন্টার কি মারা মানে সেটা একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করে নিল। ও এন্টার তা আমি কি বলছি প্রথম থেকে? ও Back. ও প্রথমেই তো বললাম এন্ড অফ লাইন, এন্টার মারা ব্যাকস্ল্যাশ এন, দ্যাট ইজ আ ক্যারেক্টার। সেই এন্ড অফ লাইন গুলোকেও ডিলিট করছে। আমি বলে বুঝতে হ্যাঁ সেটা এন্ড অফ লাইন ছাড়া কতগুলো ক্যারেক্টার আছে সেইটা হচ্ছে 188, তিনটে এন্টার মেরেছিলাম। দুবার এন্টার টিপেছো,
এই ছেলেটা মন দিয়ে শোনে না। আমি কি বললাম, আমি এখানে একটা এন্টার মেরেছিলাম, হ্যাঁ এখানে একটা এন্টার মেরেছিলাম, হ্যাঁ। এখানে একটা এন্টার মেরেছিলাম। ওইখানে একটা মেরে দিই। যেখানে গ্যাপ আছে দেখ একটা লম্বা লাইন আছে, তাই কি বলবো ওই ফালতু লাইন সরিয়ে দিই। আই শ্যাল গিভ রেসপেক্টের পরেও তো একটা গ্যাপ আছে। গ্যাপ কি পুরো একদম এটাই লাইনটা একটা লাইন ছিল, হ্যাঁ ব্ল্যাঙ্ক লাইন। পুরো পুরো এটাই তো ছিল, ওটা পুরো সরিয়ে দিল, ওটা মানে নিয়ে আর হয়ে গেছে। ব্ল্যাঙ্ক লাইনস এন্ড ইউএল রিমুভ করে দিয়েছে, স্ট্রিপ সব কিছু রিমুভ করে দেয়, এক্সেস যা আছে স্পেস, ব্ল্যাঙ্ক লাইনস, এন্ড অফ লাইন সব রিমুভ করে দেয় স্ট্রিপ। ঠিক আছে, প্রোগ্রামটা বোঝা গেছে। যে এলদা স্ক্রিপ্টটা বানিয়েছে সে তা খুব ভাবনা চিন্তা লিখেছে যে ভাই এই একটা আই প্লাস মানে রিড লাইনস, দেখো কি বুঝছো বলো। কন্টেন্টসটা প্রিন্ট করো, না বললো ফার্স্ট লাইন কন্টেন্ট জিরো, কন্টেন্ট জিরো মানে যেখানে ফার্স্ট ইন্ডেক্স হবে জিরো। ফার্স্টে দেখো, ফার্স্টে কন্টেন্টস প্রিন্ট করছে, বললো এইটা প্রিন্ট করছে, দেখো ভালো করে দেখো, এইটা প্রিন্ট করছে। হ্যাঁ ওটা প্রিন্ট করো। লাইনস কি করছে, যতগুলো লাইন আছে সেই লাইনগুলোকে এক একটা লাইন করে ভেঙে দিয়ে একটা লিস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখো একটা লিস্ট প্রিন্ট হয়েছে, একটা নিজেই করে নিচ্ছে। কন্টেন্ট করছে না, রিড লাইনস করছে। রিড লাইনসটা লিস্টে কনভার্ট করে সেটাকে কন্টেন্টসে ঢোকাচ্ছে। বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে, না বুঝতে পারলে বলবে। বুঝতে পেরেছি। আর এই back- মাই ফাইলর রিড লাইনটা শুধু ফার্স্ট লাইনটা দেখে। হ্যাঁ হ্যাঁ, মাই ফাইলর রিড লাইনটা ফার্স্ট লাইনটা দেখে না। সেটা রিড লাইন। ও লাইনটা সব দেখে নেবে তো। লাইন রিড লাইন হচ্ছে শুধু ফার্স্ট লাইনটা দেখে, রিড লাইনস হচ্ছে সবকটা লাইনকে লিস্টে কনভার্ট করবে। আই এম হচ্ছে লাইন মানে ফুল সন, যেখানে তুমি এন্টারটা করেছো হ্যাঁ। এর পরে এন্টারটা বলতে দিও না। হ্যাঁ, এবার মানে কন্টেন্টসটা এখন একটা লিস্ট। হ্যাঁ A0 ফার্স্ট লাইনে প্রিন্ট করে দিই। হ্যাঁ ইন্টারফেস এবারে এইখানে আমি জিরোটা প্রিন্ট করছি, কন্টেন্টের এই কন্টেন্ট হচ্ছে লিস্ট, লিস্টে জিরোথ এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট লাইনটা। ফার্স্ট লাইনটা আমি আই ভাবছিলাম না, তবে এন্ড অফ লাইন এন্টার থেকে নেমেছে। তবে কি হচ্ছে তাহলে লেন কন্টেন্ট কতটা বড় লেন্থ কন্টেন্ট মানে হচ্ছে লিস্টটার লেন্থ কত, 3 2 0 1 2, ও হ্যাঁ মানে লেন্থ 3, লেন্থ 3 হ্যাঁ 3 minus 1 2 2 সেকেন্ড লাইন 2 হচ্ছে লাস্ট লাইন, প্লাস 0 1 2। এ দিল ওটা দিল, এই দেখো ফার্স্ট সেন্টার সেকেন্ড সেন্টার লাস্টে ওই কন্টেন্টসের টুটে মানে 5 and give রেসপেক্ট। What is the difference between read line and read lines? তুমি বলো। রিড লাইন হচ্ছে ফার্স্ট লাইনে দেখবে, রিড লাইন সব বলো। যেটা ওপেন রিড লাইন বলতে গেলে প্রথমে যে লাইনটা আছে বলতে প্রথম লাইন যেটা এন্টার ওই এটা, আর পুরো যেখানে যেখানে সব থেকে এন্টারও মেরে আছে ওইটা পুরো কন্টেন্টে নিয়ে যাচ্ছে। আসল পয়েন্টটা হচ্ছে দুজনেই পার্শিয়ালি কারেক্ট, পার্সেল পুরো কারেক্ট পুরো কারেক্ট হয়নি, দুজনেই পার্শিয়ালটা, যে তুমিও যেটা বলেছো তুমিও সেটাই বলেছো, একটু অন্য সেন্টেন্স। রিড লাইন একটা লাইন দেখে, মানে রিড লাইন দেখে হচ্ছে যতক্ষণ না আমার একটা ব্যাকস্ল্যাশ এন পাচ্ছে, ব্যাকস্ল্যাশ এন মানে এন্টার পাচ্ছে, হ্যাঁ ততক্ষণ দেখছে ও। যেই হয়ে গেল ওটা প্রিন্ট করে দেয়। ওটাই তো বলি না। রিড লাইন সবকটা লাইন দেখে, হ্যাঁ সেই সবকটা লাইনকে লিস্টে কনভার্ট করে, এই মানে লিস্টে এটা হচ্ছে রিড লাইনস এর স্পেশালিটি। সবকটা লাইনকে এক একটা লিস্টের ভ্যালু অনুযায়ী, মানে ফার্স্ট লাইন হচ্ছে লিস্টের ফার্স্ট ভ্যালু, সেকেন্ড লাইন হচ্ছে লিস্টের সেকেন্ড ভ্যালু, থার্ড লাইন হচ্ছে লিস্টের থার্ড ভ্যালু। তো ওই প্রত্যেকটা লাইনকে একটা লিস্টে কনভার্ট করে, সেটা হচ্ছে রিড লাইনস এর কাজ। ক্লিয়ার? রিড লাইনসটা হচ্ছে কনভার্ট করতে লিস্টে, তাই হুম। আচ্ছা লিস্টে কনভার্ট করা কি কোনো মানে লাইক তাড়াতাড়ি হয়ে যায় প্রোগ্রামটা, এমনি কিছু হচ্ছে না, কিন্তু ইনবিল্ডই আছে রিড লাইনস। রিড লাইনস এর ওটাই কাজ, রিড লাইনস এর।
পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ এগোচ্ছি। লিস্ট ঠিক আছে। রিড করলে তো সব এখানে দুটো প্রোগ্রাম আছে, এই একটা প্রোগ্রাম আছে, এই একটা প্রোগ্রাম আছে। দেখো এক্সাম্পল 7 and 8 একসাথে লেখা। ইন্ডিয়া থেকে রেসপেক্টেড যত সব ক্যারেক্টার মিলে ওয়ান কাউন্টিং দ্য সাইজ অফ ফাইল ইন বাইটস একটা, আর একটা কাউন্টিং দ্য নাম্বার অফ লাইনস। এন্টার কত বার আর ইন বাইটস মানে কি, মানে প্রত্যেকটা ক্যারেক্টার দেখবে ফার্স্ট থেকে লাস্ট। বাই এই ফাইলের লেন্থটা বের করছি, হ্যাঁ দ্যাট ইজ দ্য সাইজ। হ্যাঁ, আর এটা লিস্টের লেনটা বলে দেবে। আর আমি এইখানে রিড লাইন্স করে একটা লিস্টে কনভার্ট করছি, সেই লিস্টের লেন্থটা বার করছি। 3টে লাইন, যতগুলো লাইন হবে ততগুলো লিস্টের ভ্যালু হবে। একটা জিনিস ভালো করে নোটিস করে দেখবে, প্রত্যেকটা প্রোগ্রামের শেষে কিন্তু myfile.close আছে, ওটা কম্পালসরি কম্পালসরি, মেমোরিতে থেকে যাবে ওটা। মেমরি থেকে যেমন ওটা ওপেন থাকবে নাকি পেছনে চলতে থাকবে? মেমোরিতে ওপেন থাকবে, র্যাম আমি যদি মাইন্ড ওই ক্লোজ ছাড়াটাই রান করে দিই বুঝে যাবে। হবে না কেন? মেমোরিতে ওপেন থাকবে, মেমরিতে ওপেন থাকবে। মেমোরিতে ফাইলটা ওপেন থাকবে। আমি ধরো কম্পিউটারটি বন্ধ করে দিলাম, সেটা তো কম্পিউটার বন্ধ করে দিলে সবই বন্ধ হয়ে যাবে। তাহলে ভাইপির মাইক্লোজ দরকার আছে, মাইক্লোজ না দিলে মার্কস দেবে না। আমাদের মার্কস না, মাইক্লোজটা দেওয়ার ফার্স্ট রিজন ভদ্রতা কেন হবে তাও না। আমি একটা প্রোগ্রাম করলাম বা দুটো বা তিনটে প্রোগ্রাম করলাম, তার মধ্যে আমি 6টা বা 7টা ফাইল ওপেন করেছি। 6টা 7টা ফাইল যদি আমার র্যামে ওপেন হয়ে থাকে, তাহলে তো আমার র্যামটা ভারী হয়ে যাচ্ছে। তাহলে অন্য প্রোগ্রাম চালাতে গেলে তো আমার র্যামের স্পেস নিয়ে নিয়েছে। প্রোগ্রামটা সেটা চালাতে পারো। হ্যাঁ, প্রোগ্রাম কেন, অন্য র্যাম ভর্তি হয়ে গেলে অন্য কোনো কিছুই চালাতে পারবে না, হ্যাং করে যাবে মেশিন। নাও কামিং টু রাইট। আর রিড হলো এটা লাইক রাইট, আজকে রাইটটাই লাস্ট, রাইট অবধি করাবো। রাইটের পরেও আর অনেক কিছু আছে, ফ্লাশ ফাংশন টাংশন অনেক কিছু ব্যাপার আছে। আমি ক্লাস শুনেছি। ইলেকট্রিক ক্লাস। ওদের নাম্বার অফ লাইন টাইম আচ্ছা, টাইম রাইটিং এর দুটো ফাংশন আছে, রাইট আর রাইট লাইনস। এবার দেখে নিতে হবে। কি রাইট কি কাজ করে? Exchange S1 to file reference by রাইট হচ্ছে ওই আগের মতন একটা লাইন লেখে, লাইন লেখে ওটা একটা লাইন লেখে। আর রাইট লাইনস হচ্ছে অনেকগুলো লাইন একটা লিস্টে লেখে। লিস্ট সবকটা লাইন ওই তো যেটা আগেরটা মানে মানে একটা একটা লাইন দেখবে না আইদার না না আচ্ছা শুধু রাইটে শুধু রাইটটা একটা লাইন লেখে। রাইট মোডে আমি খুললাম, ঠিক আছে, রাইট সবসময় ফর লুপেই চালাতে হবে। কেন? কারণ একটা লাইন লেখে। আমি ধরো 3টে লাইন লিখতে চাইছি, তখন তোমাকে ফর লুপ লাগবে। শোলে খান আর ক্লাইন্ট ট্যাক্স বলে শোলে খান আর ক্লাইন্ট একদিকটা একসঙ্গে দেখছে নাকি মাথায় এমনি চলে তাই এমনি র্যান্ডাম চলে। কাঞ্চা লিখতে পারে এই যে রাইটটা করছে, না রাইটটা কিন্তু 3বার করবে, হ্যাঁ তাই জন্যই ফর লুপটা চালানো, যাতে আমি তিনবার বলে যা খুশি আমি চালাতে পারি। লুপ চালাচ্ছি আমি, মোদ্দা কথা। 3বার চলবে মাইফাইল কারণ রাইট একটা লাইন লেখে। হুম এবার আমি সেই 3টে লাইন যখন লিখতে চাইছি, তখন আমি মানে যে কোনো একটা লুপের মধ্যে রাইটটা চালাচ্ছি। প্রথমে নাম নিচ্ছি, তারপরে একটা এন্টার মারছি, তারপরে নাম নিচ্ছি, তারপরে একটা এন্টার মারছি, তারপরে নাম নিচ্ছি, তারপরে একটা এন্টার মারছি। তারপরে আমি যখন এইটা আমি করলাম, এইটা আমার আউটপুট, এটা আমার প্রোগ্রামের আউটপুট। ওই student.txt একটা ফাঁকা ফাইল সেভ করা আছে তাই তো? কেন ফাঁকা ফাইল সেট করা থাকবে? এখানে আমাদের নিজে থেকে সেভ বানিয়ে রাইট হ্যাঁ, কারণ রাইট মোড তো, রাইট মোডে তো এইটা আমার আউটপুট, এটা আমার পাইথনের আউটপুট। আমি কিন্তু রিড করিনি, তাই আউটপুট আমার টেক্সটের কন্টেন্টটা দেখাচ্ছে না। না এটা আমার পাইথনের আউটপুট। আমি যখন ফোল্ডারটা খুলবো, তখন দেখবো এই স্টুডেন্ট নামের একটা ফাইল আছে ওর মধ্যে, সেটা ওপেন করলে এই জিনিসটা আছে। ফাইলটাও তৈরি করে দিল। তো যদি ওই মাইফাইল.রাইট আছে না,
ওর মানে ফল করতে বেরিয়ে গেল, ঠিক আছে, তারপরে আচ্ছা। মাই ফাইল ডট রিড করে দিলাম, তাহলে প্রিন্ট হয়ে যাবে এইটার পরে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ ওটা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ বেশি ভালো। আচ্ছা মাই ফাইল ক্লোজের পর প্রিন্টটা দিতে হয়, যে তার আগে দিলে অসুবিধা আছে, তাই তো? বুঝলাম না। মাই ফাইল ওই মাই ফাইল ক্লোজের আগে অবশ্যই দিতে হবে, ফাইলটা ক্লোজ হয়ে গেলে রিড করবে কি করে? আচ্ছা তার প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করবো? এইটা তো আমি জাস্ট একটা যাতে বোঝা যায় যে সাকসেসফুলি হয়েছে, এটা তোমার ম্যান্ডেটরি না, লাস্ট প্রিন্টটা কিছু ম্যান্ডেটরি না। হ্যাঁ বলো। ওই যে প্রিন্ট ডবল ইনভার্টেড করার মধ্যে এই ব্যাকস্ল্যাশ এন আছে, এই অ্যান্সার এই যে। ব্যাকস্ল্যাশ নেই, ওটা এই তো একটা স্পেস ব্যাকস্ল্যাশ এন মানে এন্টার। স্ট্রিং হিসেবে কনসিডার করি। স্ট্রিং তো ওটা তো স্ট্রিং ক্যারেক্টার, তো স্ট্রিং ক্যারেক্টারটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। ব্যাকস্ল্যাশ এন সবসময় ডাবল ইনভার্টেড এর মধ্যে রাখতে হয়, কারণ ওটা একটা স্ট্রিং ক্যারেক্টার। এন্টার। ও আমি নিজেই স্পেস দিয়ে দিল। আরে তাই আমি কি বলছি? প্রিন্টের মধ্যে ডবল ইনভার্টের মধ্যে শুধু যাই দেবো সেটাই প্রিন্ট করে দেবে, তো ব্যাকস্ল্যাশ কেন যাই দেবো সেটাই প্রিন্ট করে দেবে? এই ব্যাকস্ল্যাশ এন হচ্ছে এন্টার ক্যারেক্টার, আমি যখন এন্টার মারি তখন মেমোরি এন্টার হিসেবে বোঝে না, ব্যাকস্ল্যাশ এন হিসেবে। সেটাই তো আমি করছি, ব্যাকস্ল্যাশ এন। কিছু ডবল ইনভার্টেড কমার বাইরে লিখতে হবে। কেন বাইরে লিখতে হবে? এটা তো একটা স্ট্রিং ক্যারেক্টার, ডবল ইনভার্টেড কমার মধ্যে তো যা লিখি তাই হচ্ছে। হ্যাঁ এইটা মানে হচ্ছে একটা এন্টার। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে, ব্যাকস্ল্যাশ এন মানে এবিসিডি নয়, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে এন্টার। নেয়। ব্যাকস্ল্যাশ হ্যাঁ ব্যাকস্ল্যাশ হচ্ছে একটা ক্যারেক্টার, যেইটার পরে আমি যখন কিছু লিখি সেইটা একটা কিছু অপারেটর বোঝায়। অ্যান্ড ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার্স আর স্ট্রিং ক্যারেক্টার্স, তাই এটা ইনভার্টেডের মধ্যে লিখতে হয়। হ্যাঁ ঠিক আছে। 11 বইটা বার করবে, স্ট্রিং চ্যাপ্টারটা ভালো করে পড়বে। সব এগুলো 11 আছে, সব ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ আর, অনেক কিছু আছে ব্যাকস্ল্যাশের। আমি আবার রান করলাম সেম প্রোগ্রামটা, ওই সিস্টেমটা না, সেম প্রোগ্রামটা আমি রান করলাম। এই সেম প্রোগ্রামটা এইটা আমার হয়ে গেছে, কিন্তু এই প্রোগ্রামটা আমি আবার রান করলাম। ইনপুটে আমি 3টে আলাদা নাম দিলাম, জাস্ট চেঞ্জ করে দেবে, ওভাররাইট করে দেবো। ওভাররাইট করে দেবে। ঠিক আছে। If you want to run without overthinking basement, then we should write a mod that is happening. আমি Override করিনি, ওখানে a একটা করে আমি এখানে ডাব্লিউ মোডে খুলেছিলাম, এখানে a করতে হবে। এখানে এ মোডে খুলতে হবে যদি আমি আগের ভ্যালুগুলো ডিলিট না করতে চাই। আচ্ছা আমি শাহরুখ সালমান, আমি সাইফ আলী খান কে এ মোডে খুললাম আমি, ঠিক আছে। এ মোডে খোলার পর আমি সেম প্রোগ্রামটা রান করলাম, তাহলে আগের যে ফাইল ছিল সেইটার ডেটাটা ওভাররাইট করবে না। এই প্রিন্টের এটা আছে না, ব্যাকস্ল্যাশ ওটা এইভাবে করলে ভালো হতো। মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে ব্যাকস্ল্যাশ নেই দিলাম, তাহলে কমা দিয়ে আবার ডবল ইনভার্টেড মধ্যে কেন ব্যাকস্ল্যাশ কমা দেবো? না, ওইভাবে সিস্টেমটা করলে বেশি ভালো হতো। কেন? হ্যাঁ কারণ মানে এখন অব্দি কি করেছি, ডবল ইনভার্টেড ওপর যাই লিখো সেটাই প্রিন্ট হবে। এটাই এটা তো তুমি করেছো প্রথম, সেটা তুমি এতদিন করেছো, কিন্তু যারা করে যাচ্ছে তারা, তোমার এটা মনে হচ্ছে যে এটা নিয়ম। কেন? তুমি 11 স্ট্রিং চ্যাপ্টারটা পড়োনি বলে। হ্যাঁ, এটা হচ্ছে মোদ্দা কথা। আমি যেটা বললাম যে হ্যাঁ ডবল ইনভার্টেড দুবার দিলে ওটা দেখতে ভালো লাগে। সেটা তো পাইথন যে বানিয়েছে তার সাথে একবার কথা বলতে হবে তাহলে। এটা ভালো না, রিপ্লে তো নেই, তার এটা বোঝা গেছে। হ্যাঁ a ঠিক আছে, a সামান এবার রিড লাইনসে কি করছি? আগেরটায় যেমন আমি করেছিলাম ফর লুপ চালিয়ে 3টে আলাদা আলাদা লাইন, এটাই জাস্ট লিস্টে অ্যাপেন্ড করব। মানে এটা ওভাররাইড হবে না। যেমন লিস্টে আমি 10টা ভ্যালু নিই সেরকম আমি 10টা ভ্যালু নেব, জাস্ট লিস্টে অ্যাপেন্ড করতে হবে আমাকে। আচ্ছা হ্যাঁ সবচেয়ে ভালো কথা। লিস্টটা নিতে হবে আমাকে। আগেরটায় আমি রাইটটা বারবার লুপের মধ্যে নিচ্ছিলাম, এখানে আমি লুপের মধ্যে রাইট করছি না, লুপের মধ্যে আমি একটা লিস্ট নিয়ে নিচ্ছি, সেই লিস্টটা রাইট লাইনস এর মধ্যে ঢোকাচ্ছি। মানে আগে থেকে লিস্টটা আমি অলরেডি কনভার্ট করি। এই 3টে নাম আমি একটা লিস্টে নিয়েছি, হ্যাঁ
সেই লিস্টটা রাইট লাইনসে যখন নিচ্ছি সেইটা একটা টেক্সট ফাইল করে দিই। এন্টার করে নেম প্লাস এন্টার দাও, প্লাস এন্টার। বুঝে গেছে? আচ্ছা এটা কি ডেফ ফাংশন করে ইউজ করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই করা যেতে পারে। ডেফ ফাংশন মানে ধরো আমার একটা ফাংশন দাও, এটা ফিট করে নিও, ধরো এটা কল করি, ব্যাস নিশ্চয়ই করা যেতে পারে। লাস্টে বাস রিটার্ন দেবো। ওইগুলো ওই প্যাকেজ হিসেবে সেভ করে নিলে সুবিধা হয়েছে। হ্যাঁ, এক্সামের সময় এটা কপি পেস্ট প্রোগ্রামটা ভালো করে দেখো এক সেকেন্ড। কি বি কটা আছে? আর একটা এরপর আর একটা পেজ ভালো করে দেখো প্রোগ্রামটা। এই মানে আমাদের মানে ইউনিট টেস্টের পরীক্ষায় এই ওয়ার্কিং উইথ ফাংশনটা আছে আর এটা আছে। চলে 11 জুন। ইয়েটা কি? কি এটা? ওয়ার্কিং উইথ ফাংশনস আছে আর ইয়ে আছে, ইয়েটা কি? আরে না, এটা 11 রিভিশন চ্যাপ্টারটা আছে না, ওটা এক্সাম কি এই উইকে না, মানে এটা শেষ হোক তারপর উইকে এক্সাম দিতে পারি একটা সাবজেক্ট। নিশ্চয়ই দিতে পারো, তোমাদের যবেই এক্সাম দিতে ইচ্ছে করবে তবে দিতে পারো। আমি শুধু কোয়েশ্চেনটা বানিয়ে দিয়ে দেবো। এক্সাম আমাদের পরের সপ্তাহে দিই। সানডেতে না, সানডে ছাড়া এক্সাম দিতে হবে। সানডে ছাড়া কোন দিন বলো? যে কোনো দিন তোমাদের সুবিধে। কোয়েশ্চেন এখানে এসে দেবো। সেটাও তোমাদের সুবিধে, সেটা স্যারের সাথে কথা বলতে হবে। সেটা তোমাদের যেটা সুবিধে, তোমাদের যেটা করতে কিন্তু হবে। বলবেন তোমাকে এটা পাঠাতে হবে পিডিএফ। আমাকে পিডিএফটা পাঠাতে হবে, আমি চেক করব, আনসারগুলো সানডে ডিসকাস করব। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার কবে দেবে সেটা জাস্ট স্যারকে জানিয়ে দেবে, স্যারকে জানাবে। কারণ না, স্যারকেও জানাবে আমাকেও জানাবে। কোয়েশ্চেন পেপারটা তো আমাকে বানাতে হবে। ফাংশনসের যে ডকুমেন্টটা দিয়েছি ওটা ভালো করে সলভ করবে। ওটা খুবই, আজকে যেটা দিলাম সকালে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে ওটার মধ্যে। ওই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, বোর্ডসে আসবে। না বলো? আর সুমিতা আমি দেখছিলাম এমনি সলভ এক্সাম বলে বুঝতে পারছি, বলতে বাকি মধ্যে হতো যে লাইক কি বলে আনসলভ গুলো ওটা একটু অসুবিধা হচ্ছে। সলভ করবো। ওটা এবার ডিসকাস করে দেওয়ার দেখো BAN ঠিক আছে, বুক নাম্বার BAN বুক নেম কথা ওয়াইল লুপটা কতক্ষণ চলছে? যতক্ষণ আনসারটা y মানে যতক্ষণ আনসারটা ওয়াই ততক্ষণ চলছে। y মানে yটা এখানে কি হচ্ছে? y আনসার ইজ ইকুয়াল টু ইনপুট অ্যাড মোড। অ্যাড মোডে এন দেবে বা ওয়াই দেবে, বা ওয়াই ছাড়া যে কোনো খুশি যা ইচ্ছে দাও, এ বি সি ডি এক্স ওয়াই জেড, ইয়েস অ্যান্ড নো। ইয়েস ছাড়া যা খুশি দাও, এ বি সি ডি এক্স ওয়াই জেড যা খুশি দাও, তাহলে ওখানে এটা স্টপ হয়ে যাবে। যতবার আমরা খুশি, যতক্ষণ, যখনই আনসারের ভ্যালু ওয়াই হবে তখনও আবার নেওয়া শুরু করবে। দেখো ফার্স্টে আমি প্রথমত দুটো লোকের নাম শুনেছি, এইটা নিলাম, ঠিক আছে, হ্যাঁ নিলাম, হ্যাঁ নিয়ে এলো কি অ্যাড মোড, আমি ওয়াই দিলাম, ইয়েস অ্যাড করব, ওই অ্যাড করতে ও ইয়েস ওহো ওয়াই করলাম, আবার প্রোগ্রাম ওয়াই, আবার ওয়াই লুপটা রান হওয়া শুরু হলো, আবার ওয়াই দিলাম, আবার ওয়াই লুপটা রান হচ্ছে, নো দিলাম, ওয়াই লুপ বন্ধ হয়ে গেল। ব্রেক স্টেটমেন্ট না, ব্রেক কেন দেবো? মানে বাই দিলে মানে ও এটা ইফও করতে পারি, ইফ অ্যানসার ইকুয়াল টু ওয়াই সেই বাড়ি, সেটা প্রোগ্রামটা অন্যরকম হয়ে যাবে। এটা লুপে বারবার চলবে না, ইফ কন্ডিশন একবার চলবে, ওটা কন্ডিশন, আর এটা হচ্ছে লুপ। আমি একটা জিনিস বারবার চালাতে চাইছি। আচ্ছা, আচ্ছা এই ব্রেকটা কেন কি সেটা বলতে হবে? কোথায় ব্রেক? মাই ফাইল ডট রাইট BREC হ্যাঁ, বি রেকর্ড, রেকর্ডটা, এই তো আমি এই যেইটা নিচ্ছি পুরো রেকর্ডটা লিখে দাও। এটা ইন্টিজার ভ্যালু, হুম কিন্তু আমি এটা স্ট্রিং হিসেবে নিচ্ছি, হুম কারণ আমাকে স্ট্রিং ফাইলে স্টোর করতে হবে তাই। ঠিক আছে, বুক এই ইন্টিজারটা আমি স্ট্রিং হিসেবে নিলাম, প্লাস কমা দিয়ে এটা, প্লাস কমা দিয়ে এটা, প্লাস কমা দিয়ে এটা, তারপরে আমি একটা এন্টার মারলাম। তার মানে এইবারে আমি এই রেকর্ডটাকে রাইট করে দিলাম ফাইলে, এই যে রেকর্ডটা রাইট হয়ে গেল ফাইলে, ফার্স্ট লাইনটা।
স্যার এটা আমার ভালো লাগছে, হ্যাঁ আলাদা করে ব্যাকস্ল্যাশ এন্টার দেওয়া আছে এটা আরে কেন আমি ওটাই আলাদা করে কেন দিতে যাবো? ওটা তো দেখতে একটা ভালো লাগছে। দেখতে ভালো লাগার তো বিষয় না। এখানে একদম বলো প্রথমে স্ট্রিংটা এখানে এই ব্যাকস্ল্যাশটা আসবে না, কোথায় প্রথম স্ট্রিং এ ব্যাকস্ল্যাশ আসবে? বি রেকর্ডে দেখো ইনভার্টেড কমা প্রথম একটা আসবে না। কেন আসবে? এইগুলো তো আগে নিচ্ছে, হ্যাঁ তারপরে তো এটা নিচ্ছে, তারপরে তো রাইট করছে। রাইটটা তো এর মধ্যে নেওয়ার পরে রাইট, ব্যাকস্ল্যাশ তো লাস্টে আছে। আচ্ছা হলো আচ্ছা হলো ব্যাকস্ল্যাশ এনে এটা তো ব্যাকস্ল্যাশ এনে প্রোগ্রামটা কি বোঝা গেছে? এটা আমার মধ্যে যে আমি ওটা রাখতে পারি কিনা বা এটাও স্ট্রিং রাখবো কিনা, নাহলে এমনি প্রিন্ট করে দেবো। বুঝলাম না। ওটা যে ইনভার্টেড কমাটা দিয়েছে ওটা আমি নিচে হলে নাও দিতে পারি। না না, ইনভার্টেড কমা দিতেই হবে। এ কি? তো প্রথমেরটা কেন দিইনি? কোথায় প্রথমেরটা দিন? ওই বি যেটা নামটা এটা সি এর ওখানটা, কোনটায় বলো তো, বুঝলাম না। ওই স্ট্রিং বা বুক নেম, এইটা বুক নাম্বারটা। এইটা হ্যাঁ আমি তো পুরো লাইনটা এন্ড হওয়ার পরে একটা এন্টার মারবো, তাই জন্য লাস্টে একটাই ব্যাকস্ল্যাশ। আচ্ছা। আর এই বুক নাম্বারটা তো একটা ইন্টিজার ভ্যালু, তাই ইনভার্টেডের মধ্যে নেই, সেটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি এখানে। তো একবার ডাইরেক্ট ডিএনও তেই ইনপুট দিয়ে দেবো, ইনপুট দেবই না। আরে আমি ইন্টিজার ভ্যালু নেব, বুক নাম্বার তো যদি ইনপুট শুধু দিই অসুবিধা কি হবে? মানে তাহলে স্ট্রিং হিসেবে নেবে। হ্যাঁ তো এসটিআরটা দিতে হবে না আপনার, কোনটা? তো এসটিআর ডিএনওটা লিখতে হবে না। হ্যাঁ সেটাই বলছি। একটা প্রোগ্রাম যখন লিখছো, তুমি যখন একটা কিছু একটা ডিজাইন করছো, তোমাকে ধরো কয়েকটা ভ্যালু নিতে হবে, যেমন ডেট অফ বার্থ নিতে হবে, যেমন তোমাকে নিতে হবে ধরো তোমার অ্যাড্রেস, তোমার নাম, তোমার হয়তো দিতে হবে তোমার ফ্লোর নাম্বার, কোন ফ্লোরে থাকো, এটা দেখি তুমি উল্টো পাল্টা Floor নাম। ফ্লোর নাম্বার দিতে হবে, ঠিক আছে? এবারে তুমি যদি একটা স্ট্রিং ভেরিয়েবল নাও, স্ট্রিং ভ্যালু নাও, এবার স্টোর নাম্বার, এই ফ্লোর নাম্বারটা যদি তুমি স্ট্রিং নাও, ইউজার তো এবিসিডি যা খুশি দিয়ে দিতে পারে, যাতে সেটা না হয় তার জন্য ওটা ইন্টিজার হিসেবে নেওয়া। এই বি নাম্বারের মধ্যে যাতে লোকে এবিসিডি কিছু না দিতে পারে, তার জন্য ওটা ইন্টিজার হিসেবে নেওয়া। তবে ইউজার কিন্তু খুব বাজে এবিসিডি দেবে। আমি যেহেতু এটা ইন্টিজার দিয়ে দিয়েছি, ওকে স্ক্রিনের ওপরই এটা দেখিয়ে দেবে যে এটা ইন্টিজার। যদি আমি সেটা না দিই তাহলে ওটা তো এবিসিডি নিয়ে নেবে ইনপুট হিসেবে। 7,000 টাকা বই ভাবছি, আমি রেস্টুরেন্টে দেখেছি অনেক দিদি আমার পড়েছে ওটা। হয়েছে? প্রোগ্রামটা বোঝা গেছে? লাস্ট প্রোগ্রাম আজকের। স্যার বলো। ওই একবার এটা বলেছিলেন একটা ইয়ে দেবে কোয়েশ্চেন ব্যাংক, দেবো। ওর পরে সত্যি পাইলে মানে ওটা কি পুরো কমপ্লিট 12 কমপ্লিট নাকি একটা চ্যাপ্টার পড়ছে? চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার মানে পুরো সাবজেক্টিভ প্রোগ্রাম সব কোশ্চেন আছে, কোশ্চেন একটা ফাইলের কন্টেন্ট আর একটা ফাইলে কপি করব, ধরে কপি করে পেস্ট করে দাও। হ্যাঁ পাইথনে করব, পাইথনে করব। ঠিক আছে। একটা মান একটা তো এই একটা ফাইল বলতে একটা ফাইল বলতে ওটাকে মানে পুরোপুরি ওখানে আবার রান করা। আমি ভাবছি এটাকে ওর মধ্যে স্টোর করে হ্যাঁ এই একই ব্যাপার। স্টোর করব, স্টোর করার জন্য কি করব? রিড লাইন করব। রিড লাইন রিড একটাই লাইন করে সেইটাকে রাইট করো ওই সেম প্রোগ্রামকে ওটা। কেন একটা লাইন কেন করেছি? কারণ আমি while লুপটা চালিয়েছি। ফার্স্ট লাইনটা যাচ্ছে, ফার্স্ট লাইনটা কপি হচ্ছে, সেকেন্ড লাইনটা যাচ্ছে, সেকেন্ড লাইনটা কপি হচ্ছে, থার্ড লাইনটা যাচ্ছে, থার্ড লাইনটা কপি হচ্ছে। এটা মাই ফাইল ওয়ানটা ক্লোজ বুকটা ক্লোজ। আর যদি আমি লুপ না চালাতাম তখন কি করতাম? রিড লাইন রিড লাইনস করতাম, লিস্ট হিসেবে করতো, সেইটাকে আমি রাইট লাইনস করে দিতাম। A0 A1 A2 আমি লিস্ট যদি এ বাজার A0 A1 A2 আচ্ছা এবার এটা আমি দেখাতে পারবো, ধরো ফাইলটা সরিয়ে দিলে ওখানে তো স্ট্রিং 1 মাই ফাইল ডট রিড লাইনস চলে আসবে, তাই তো? ওর সময় my str1 is equal to myfile1 dot read lines, আর রাইট মাই তারপরে myfile2 dot write lines। ঠিক আছে, এইটাই শুধু আর কিছু না। বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? পুরো ক্লিয়ার। এইটা কিন্তু আউটপুট, জাস্ট এইটুকু আউটপুট, কপি সার্চ আর কিছু আউটপুট আসবে না, পাইথনের আউটপুট আর কিছু আসবে না।
আচ্ছা পাওয়ারপুলের সময় এইগুলো দেখাবে? আউটপুটের সময় এই দুটো ওপেন করতে হবে আমাকে। আচ্ছা ওপেন করতে হবে, দেখে দেখ। হ্যাঁ ওপেন করে দেবো। পরীক্ষার খাতায় লিখে দিই কপি লাইসেন্স লিখে দিয়েছে ঠিক আছে। এইগুলো আচ্ছা এইগুলো যেটা পরীক্ষার বিষয়, এবার পরীক্ষা ওরিয়েন্টেড আছে। পরীক্ষাতে তোমার এই প্রোগ্রাম লিখতে দেবে না, আমাকে এরা লিখতে হবে। এরর লিখতে দেবে, আউটপুট লিখতে দেবে, আর কি লিখতে দেবে, প্রোগ্রামটা দিয়ে দেবে। ধরো এই জায়গাটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এই জায়গায় একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানে কি হবে সেটা তোমাকে লিখতে হবে প্রোগ্রামটা বুঝে। সেই প্রোগ্রামগুলো আমি করাবো, ঠিক আছে। ঠিক আছে? পাঠিয়ে না ওর মধ্যে শুধু ফাংশনস এর প্রোগ্রাম আছে, আউটপুট আছে। আচ্ছা তাহলে এটা শোন, পরের দিন এই পিডিএফটা করে নিয়ে আসছি, একটা করে আনসারটা ম্যাথ করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অস্মিত, তুমি কি জয়েন করেছিলে? একদিন আমাকে তো মিটে